বিচার বিভাগ স্বাধীন করার জন্যই সংস্কার দরকার বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিচারিক স্বাধীনতা বিষয়ক সেমিনারে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে বর্তমান বাংলাদেশ পেয়েছে জাতি, তাই জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতির কাছে দায়বদ্ধ সরকার। প্রতিটি জাতি পরিবর্তনের সুযোগ পায়, বাংলাদেশের এই সুযোগ হয়তো আর কখনোই আসবে না, তাই এই সদ্ব্যবহার করা উচিত। এ সময় অতীতের বাধার কথা চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যেতে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকার সেই পরিবর্তনের কথা বলছে যা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। Our debt to them is limitless. বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে আছে। ঐক্যবদ্ধভাবে এই সময় পার করতে হবে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতির কাছে দায়বদ্ধ সরকার। শতভাগ স্বচ্ছতায় পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির সর্বোচ্চ 10 বছর থাকার প্রস্তাবে ভিন্ন মত জানিয়েছে বিএনপি সহ 3টি দল। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের আলোচনা শেষে এই কথা জানান কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির লক্ষ্যে দ্বিতীয় দফা আলোচনায় ঐকমত্য কমিশন। রোববার প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী আলোচনায় কোনো বিষয়েই একমত হয়নি দলগুলো। কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি সহ 3টি দল বাদে বাকিরা একমত। 3টি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন। তারা এই জায়গাটাতে কিছুটা ভিন্ন মত পোষণ করেন এবং তারা তাদের নীতি নির্ধারকদের সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ফেরত আসবেন। সংবিধানের মূলনীতি নিয়ে দুই মেরুতে দলগুলো। বামজোট ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে 72-এর সংবিধানের মূলনীতি বহাল রাখতে হবে। বাংলাদেশের গঠনকালে যে মৌলিক ঐক্য তৈরি হয়েছে তাকে রেখে আমাদের বাকি মূলনীতি বিবেচনা করতে হবে এবং সেই মূলনীতির ক্ষেত্রে কতগুলো প্রশ্নে কোনো রকম আপোষ আমরা করতে বাংলাদেশের জনগণ কিংবা বাংলাদেশের ইতিহাসের পরিপ্রেক্ষিতে কোনো রকম আপোষ গ্রহণ করা উচিত হবে না। আমরা ওই 4 মূলনীতিতে একমত ছিলাম। এইবারের আলোচনা আমরা পরিষ্কার করে এই দলগুলোর পক্ষ থেকে বলেছি, এই 4 মূলনীতির প্রশ্নে আমরা অনড়, এইখানে হাত দেওয়া যাবে না। তবে পঞ্চম সংশোধনীর বিসমিল্লাহ এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে ফেরার দাবি জানিয়েছে বিএনপি জামায়াত। আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে 72-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না। এই 4টি মূলনীতি বাদ দিতে হবে। এটি বাদ দিয়ে তার পরবর্তীতে এই 4টি মূলনীতি রাখার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। সংবিধানের মূলনীতি প্রশ্নে পঞ্চম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছে। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। তো সুতরাং আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত সেই সমস্ত প্রস্তাবের সাথে একমত। জাতীয় সনদ তৈরির জন্য 2 জুন দ্বিতীয় দফার আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে এম নুরুল হুদা। রোববার সন্ধ্যার পর রাজধানীর উত্তরায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় হেনস্থার শিকার হন তিনি। এর আগে সকালে গত 3 নির্বাচনে কারচুপি অভিযোগে নুরুল হুদা সহ সাবেক নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এদিকে এক বিবৃতিতে নুরুল হুদাকে লাঞ্ছনার ঘটনার ফৌজদারি অপরাধ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। 2014, 2018 ও 2024 সালের 3টি জাতীয় নির্বাচনে দীর্ঘদিন ধরে কারচুপির অভিযোগ বিএনপি সহ বিভিন্ন দলের। এ নিয়ে রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করা হয়। প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগে এই মামলা করে বিএনপি। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব,
এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। রোববার সন্ধ্যার পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে তার উত্তরার বাসায় আটক করে হেনস্থা করে স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। রোববার রাতেই ডিবি কার্যালয়ে নেওয়া হয় সাবেক সিসি নুরুল হুদাকে। তার বিরুদ্ধে মামলা থাকায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিবি পুলিশ। অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শেরেবাংলা থানায়। 2018 সালের নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন KM নুরুল হুদা। গত 3 বিতর্কিত নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে এরই মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জন মারা গেছেন, যা এই বছরের একদিনের সর্বোচ্চ। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16 জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন 36 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় 621 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার 5.80%। 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের 4 জন পুরুষ ও 1 জন নারী। তাদের মধ্যে 1 জন ঢাকা, 3 জন চট্টগ্রাম ও 1 জন রাজশাহী বিভাগের। দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন 29,515 জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে 20,51,978 জন। 2025 সালে শনাক্ত হয়েছে 433 জন। চট্টগ্রামে করোনা আক্রান্তের চেয়ে বেশি আতঙ্ক তৈরি করছে মৃত্যুর হার। চলতি মাসে পর্যন্ত করোনায় মারা গেছেন 4 জন। বিশেষজ্ঞরা বলছেন, জটিল রোগের রোগীরা করোনা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বেশি। তাই কোনো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। চট্টগ্রামে চলতি মাসের 4 তারিখ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তের 12 দিনের মাথায় মারা যান তিনি। এ পর্যন্ত জেলায় মোট করোনা রোগী 74 জন। এর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়। 14 বছরের কিশোর থেকে 75 বছরের বৃদ্ধও রয়েছেন মৃতের তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন, মারা যাওয়া 4 জনই কিডনি, হৃদরোগ ও ক্যান্সারে ভুগছিলেন। জটিল রোগে আক্রান্তরা করোনা আক্রান্ত হলে ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। তাই নিবিড় পরিচর্যায়ও শেষ রক্ষা করা যায়নি। বয়স্ক মানুষ যাদের বিভিন্ন ধরনের রোগ আছে, হার্টের রোগ আছে, কিডনি রোগ আছে, প্রেশার, ডায়াবেটিস আনকন্ট্রোল, এই ধরনের বা ক্যান্সার আছে, এই ধরনের মানুষগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। আমাদের এই সিটিজেনগুলো যারা এরকম অবস্থায় আছে তাদের জন্য এটা একটা খারাপ হতে পারে। এবার করোনা নিয়ে সাধারণ মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। গুরুতর অবস্থা না হলে কেউ হাসপাতালে যাচ্ছে না। তাই যে কোনো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে যাওয়ার পরামর্শ তাদের। আমরা কোভিড নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত করেছি। ওখানে পর্যাপ্ত ডাক্তার, নার্স এবং আরও অন্যান্য কর্মীদেরকে আমরা প্রদান দিচ্ছি। অতি দ্রুত এখানে যে লজিস্টিক যেগুলো আছে, ভেন্টিলেটরগুলো ফাংশনিং করা হচ্ছে। এর মধ্যে যদি কোনো রোগে খারাপ হয়, আইসিইউ সাপোর্ট লাগে, আমাদের যে 60 বেডের আইসিইউ আছে, আমরা রোগীকে সাথে সাথে ওখানে শিফট করে ফেলবো। প্রত্যেকটা ওয়ার্ড আমরা ডেঙ্গু গভর্নর করছি এখান থেকে শিফট করে যাওয়ার পর। কোভিড রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণ যা যা দরকার সব ব্যবস্থা এখানে আছে। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি হওয়া রোগী এখনও অনেক কম। এছাড়া বিপুল সংখ্যক মানুষ পরীক্ষার বাইরে থাকছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পাঠ্য বই নিম্নমানের কাগজ ঠেকাতে ছাপাখানাগুলো সিসিটিভির আওতায় আনা হচ্ছে। বই ছাপানোর কাজ পেতে হলে অবশ্যই থাকতে হবে সিসিটিভি। এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করবে এনসিটিভি। সেই সঙ্গে ডিসেম্বরেই সব শিক্ষার্থীকে বই দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিগত বছরের চেয়ে এবার বইয়ের কাগজের মান ছিল ভালো, তবে 15 থেকে 20% বইয়ের কাগজ ছিল নিম্নমানের। তাই এবার কঠোর হচ্ছে এনসিটিভি। ঘোষণা দেয়া হয়েছে, কাজ পেতে হলে ছাপাখানায় থাকতে হবে সিসিটিভি। এজন্য এনসিটিভিতে বসানো হচ্ছে কন্ট্রোল রুম। সেখান থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে। প্রতিটা প্রেসে
মেশিনগুলিতে এবং কাগজের রোলগুলি যেসব জায়গা আছে সেগুলি সিসি ক্যামেরার প্রভিশনের আমার টেন্ডার কোটেশনে আমরা ব্যবস্থা করেছি এবং সেটার আইপি লিঙ্ক সহ আমরা নিয়ে আসছি। এই কারণে যে আমার এখানেই আমার পাশের রুমেই একটা কন্ট্রোল সেন্টার হবে। এবছর ছাপানো হবে 32 কোটি বই। এরই মধ্যে দরপত্রের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নভেম্বরের মধ্যে বই ছাপিয়ে ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। যে বার্ষিক পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন সবার হাতে বইগুলি দিয়ে দেওয়া, 1 তারিখে যিনি বইটা নিয়ে আসে, এরকম চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন এরকম ফাইনাল সিদ্ধান্ত হয় নাই, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে। বই মানে বই নির্দিষ্ট জায়গায় প্রিজার্ভ থাকবে, তারপরে সিদ্ধান্ত যেটা নেয় সরকার সেই হিসেবে বইগুলি ডিস্ট্রিবিউট হবে। মুদ্রণ মালিক সমিতি বলছে, কোনো প্রতিষ্ঠান যাতে সক্ষমতার বেশি কাজ না পায় সেদিকে সতর্ক থাকতে হবে। কাগজ নেওয়ার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যে পরিকল্পনা নিয়েছে অত্যন্ত সুষ্ঠু পরিকল্পনা, শুধু 2টা জায়গায় করতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণ সামর্থ্যের বাইরে কেউ কাজ না পায় এবং যারা ইচ্ছাকৃত বিলম্ব করে পরে খারাপ বই দিয়ে এদেরকে প্রতিহত করে। এই 2 জায়গায় হাত দিলে আমার বিশ্বাস এনসিটিভি যথাযথ মানে যথাসময়ে বই দেওয়া সম্ভব। নিম্নমানের কাগজে বই দেয়া 16টি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে এনসিটিভি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে চালের সংকট নেই, তবু বিক্রি হচ্ছে চড়া দামে। ঈদের পর মোটা বা সরু সব চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বিপুল চাল মজুত করায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে ভোক্তা অধিকার দুষছে পাইকার ও মিল মালিকদের। নতুন ধান ওঠায় ঈদের আগে নিয়ন্ত্রণে ছিল চালের দাম, এখন মজুত থাকলেও বিক্রি হচ্ছে বেশি দামে। 1 সপ্তাহে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, দাম 80 টাকার বেশি। 58 টাকার নিচে মিলছে না মোটা চাল। টিসিবির হিসাবে 1 সপ্তাহে চালের দাম বেড়েছে 3.5%। দাম বাড়লে তো ওনারা তো সুযোগ পাই একটা, এখন আমরা কিনতে গেলে সেটা আমরা ভুক্তভোগী। বর্তমানে মনে করেন ব্যবসাটা গেছে, মনে করেন আপনার বড় বড় শিল্পপতি, বড় বড় মানে গ্রুপ অফ কোম্পানি গেছে, ওনারা মনে করেন আপনার ধানগুলো একসাথে মনে করেন কিনা ফেলালে মনে করেন ধান দেখা গেছে, মনে করেন ধানের সংকট দেখা যায়। ধান চালের মূল যোগান আসে নওগাঁ থেকে। দাম বাড়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন সেখানকার মিল মালিকরা। ব্র্যান্ডিং কোম্পানিগুলোকে দেখে যদি রাষ্ট্রীয়ভাবে তদারকি করা হয় বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, আমি মনে করি ধান চালের বাজারটা সহনশীল পর্যায়ে নেমে আসবে। তবে চালের বাজারে সব পর্যায়ে কারসাজি হচ্ছে বলে দাবি ভোক্তা অধিদপ্তরের। আমরা একটা প্রতিষ্ঠানে তদারকিকালে বাকি সব দোকানদার তাদের আড়ত ছেড়ে পালিয়ে গেছেন, কাউকে পাওয়া যাচ্ছে না। এতে মনে হচ্ছে যে ওনারা সবাই এটার সাথে জড়িত, কারসাজি করে দাম বৃদ্ধি করছেন, এই আমাদের অসহযোগিতা করছেন। এই প্রেক্ষিতে আমরা একটা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করলাম, আর একটা আমরা সাময়িক বন্ধ ঘোষণা করলাম। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুদ 12.5 লাখ টন, আর ভারত থেকে আমদানি করা হচ্ছে 8.5 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের দাম বৃদ্ধি নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ASM আলমগীর। দিনাজপুরে চালের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন এবং দাম বাড়ার জন্য কাদের দায়ী করা হচ্ছে? দিনাজপুরে গত 1 সপ্তাহের মধ্যে চালের বাজারের প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা, যেগুলো হচ্ছে একটু মোটা ধরনের চাল। যেমন গুটি স্বর্ণা আগে ছিল আপনার 52 টাকা, আপনার এই সুমন স্বর্ণা বিক্রি হচ্ছে 56 টাকা, 28 বিক্রি হচ্ছে 65 টাকা। আর মিনিকেট চাল যেটি, সেই মিনিকেট চাল কিন্তু আপনার কেজিতে বেড়েছে কিন্তু 10 টাকা। তো এই বিষয়ে আমি সংশ্লিষ্ট যারা খুচরা ব্যবসায়ী আছে এবং যারা পাইকারি ব্যবসায়ী আছে তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম যে আসলে চালের দামটা এত বাড়ার কারণটা হঠাৎ করেই। খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী বলতেছে যে আসলে মিল গেটে তাদের চালের দামটা বেড়েছে, যার কারণে আসলে তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। তো আসলে 1 সপ্তাহের ব্যবধানে এতটা এই ভরা মৌসুমে চালের দামটা বাড়ার কারণটা কি? তারা যেটি বলছে আসলে এই ধানের মিল মালিকদের সঙ্গে আমি কথা বললাম, মিল মালিকরা বলছে যে প্রতি মনে ধানের দাম কিন্তু আসলে 150 থেকে 250 টাকা প্রকারভেদে কিন্তু ধানের দাম বেড়েছে বলে তারা দাবি করছে। কিন্তু যারা খুচরা ব্যবসায়ী, চাল ব্যবসায়ী এবং পাইকারি চাল ব্যবসায়ী তারা বলছে যে আসলে ইতিপূর্বে মৌসুমের যে ধানগুলো সেগুলো তো আসলে বাজারে যে চালগুলো আছে সেই
চালগুলো কিন্তু আগের কেনা ধানের আসলে চাল, যার কারণে দাম বাড়ার কিন্তু কোনো কারণ নেই। পর্যাপ্ত চালের মজুদ আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে মিল মালিকরাই চালের দাম বাড়িয়েছে বলে আসলে এই যারা খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী তারা বলছে। তো আসলে এই কারণে এখানে যারা সাধারণ ক্রেতা রয়েছে বা সচেতন মহল বলছে যে আসলে এই চালের বাজারে কিন্তু একটি বড় ধরনের কিন্তু অভিযান চালানো দরকার। এই অভিযান চালানোর কারণে কিন্তু আসলে এই চালের দামটা কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে কিন্তু আসলে বাড়িয়েছে। তো এই মৌসুমে কিন্তু পর্যাপ্ত প্রত্যেকটা মিলে কিন্তু পর্যাপ্ত চালের মজুদ আছে, ধানের মজুদ আছে। এই চালের দাম বাড়ার কিন্তু আসলে কোনো কারণ নেই। তো এই ছিল দিনাজপুরে আসলে সর্বশেষ চালের বাজার অবস্থা। চালের বাজার নিয়ে দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ASM আলমগীর। জাতীয় গ্রিডের সমস্যার কারণে অন্তত 2.5 ঘন্টা অন্ধকারে ছিল রাজধানীর বেশ কয়েকটি এলাকা। পিডিবি জানিয়েছে রামপুরা 230 কেভি গ্রিড সাবস্টেশনে রাত 9:50 আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়। রাত 12টার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। রামপুরা গ্রিড উপকেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে গুলশান, বনানী, হাতিরঝিল, ফার্মগেট, কারওয়ান বাজার, রামপুরা, মগবাজার সহ অনেক এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা জানান, দ্রুত রামপুরা সাবস্টেশনে সমস্যার সমাধানে কাজ করা হয়। পাশাপাশি বাইপাস করে অন্য জায়গা থেকে বিদ্যুৎ আনার চেষ্টাও করা হয়। আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তির পাশাপাশি মোবাইল নেটওয়ার্কের সমস্যা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। প্রেস ক্লাবের সামনে শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন, আটক করা হয় 8 জনকে। মৌখিক পরীক্ষার সনদ চেয়ে রোববার সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তাদের সরিয়ে দিতেই কঠোর হয় পুলিশ। প্রেস ক্লাবের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ব্যবস্থা নেয় পুলিশ। আন্দোলনকারীদের সরিয়ে দিতে ব্যবহার করা হয় জলকামান, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। সনদের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দেয় শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেয়ারা। এক পর্যায়ে প্রেস ক্লাবের সামনের পুরো রাস্তা আটকে দেয় তারা। পুলিশ বলছে বারবার অনুরোধ করেও সড়ক থেকে সরানো যায়নি আন্দোলনকারীদের। বাধ্য হয়েই লাঠিচার্জ করা হয়েছে, আটক করা হয়েছে নারী পুরুষ সহ 8 জনকে। প্রেস ক্লাবের সামনের যে রাস্তাটা, এখানে পুরোটা বসে পড়েছে, পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা রাস্তা বন্ধ করেন না, আপনারা সাইডে থাকেন, পাশে থাকেন, গাড়িটা চলাচল করুক। যদি মনে হয় আপনাদের প্রতিনিধি দেন, আমি আবারও পাঠাচ্ছি সচিবালয়ে যান বা অন্য কোথাও যান, উপদেষ্টার সাথে কথা বলেন, কিন্তু আলোচনা করে শেষ করেন। কিন্তু তারা না, এইখানেই হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টাকে এখানে আসতে হবে। আন্দোলনকারীদের দাবি 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিকে 20,688 জনকে ফেল করানো হয়েছে। এনটিআরসির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগও তুলেছেন তারা। এনটিআরসির এই নিয়োগ বাণিজ্য এবং তাদের এই অনৈতিক এবং দুর্নীতির যে বিষয়, এগুলো তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং 18তমতে যে সকল শিক্ষার্থীর বিরুদ্ধে যে বৈষম্যমূলক ফলাফল তৈরি করা হয়েছে, এই ফলাফল পুনর্বিবেচনা করে তাদেরকে যৌক্তিক যে ই সনদ সেটা দাবি দেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি। তাহলে আমাদের ই সনদ কোথায়? কেন আমরা ই সনদ পেলাম না? ভাইবার মার্কস তো যোগ হয় না। ই সনদ দিছে যেটা, সেটা কিন্তু রিটেনের মার্কসটা শুধু দিছে, ভাইবার মার্কস যোগ করে নাই। তাহলে আমাদেরকে কেন ফেল করানো হলো? আমাদের দাবিটা হচ্ছে আমাদেরকে সনদ দিতে হবে, কারণ আমরা প্রিলিমিনারিতে 100 মার্কের মধ্যে হচ্ছে আপনার 40% মার্ক পেলে পাস করানো হয়। সেই ক্ষেত্রে আবার রিটেনে 100 মার্কের মধ্যে 40 মার্ক পেলে পাস করানো হয়, তারপরে ভাইভাতে কল করা হয়। আমরা এনটিএসসি কার্যালয়ে অনেকবার গিয়েছি, স্যারের কাছে গিয়েছি, কিন্তু স্যার কোনো উত্তর দেয় নাই। সদুত্তর না দেওয়ার পরে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। রাস্তা বন্ধ করে দেবেন? ইয়াস, তো আমাদের উপায় নেই, আমরা কি করবো বলে। 4 জন পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। মৌখিকে অংশ নেন 81,209 জন, পাশ করেছে 60,521 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 মাস ধরে ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে খাগড়াছড়িতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসা সেবা। কেন্দ্রগুলোতে মিলছে না প্রয়োজনীয় ওষুধ, পাশাপাশি রয়েছে জনবল সংকটও। তবে সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। খাগড়াছড়ির প্রত্যন্ত দুর্গম এলাকায় হতদরিদ্র মানুষের চিকিৎসার একমাত্র ভরসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গত 6 মাসের বেশি সময় ধরে মিলছে না কোনো ওষুধ, এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।
হসপিটালে এখন ওষুধের তাছাড়া এখনো সরকারিভাবে যে কিছু এরকম পাঠায় নাই, এই কারণে আমরা একটু সমস্যা আছি। সরকারের দিচ্ছে না যে সেজন্য আমরা পাচ্ছি না, এই জন্য আমরা সেবা পাইতেছি, ওষুধ পাইতেছি না। সংকট নিরসনে দ্রুত ওষুধ সরবরাহ না বাড়ালে চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়ার শঙ্কায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। 5-6 মাস যাবত একটু ওষুধ সংকটের কারণে আমরা রোগীদেরকে একটু সেবা দিতে আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়। 5-6 মাস যাবত আমাদের কোনো ওষুধ বা ডিবিএস কিট কোনো দেওয়া হচ্ছে না। 9 উপজেলায় 22টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রয়েছে জনবল সংকটও। 386 পদের বিপরীতে আছেন মাত্র 236 জন। জনবল ও ওষুধ সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা। প্রয়োজনীয় জনবলের মাত্র 1/3 এখন কর্মরত রয়েছে। জনবল নিয়োগও দীর্ঘদিন যাবৎ হচ্ছে না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু এই ওষুধ সংকটের বিষয়টি অবহিত আছে। আমরা সহায়তা পেলে হয়তো এই সংকট কিছুটা আমরা কাটিয়ে উঠতে পারব। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হওয়ায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার প্রায় 2 লক্ষাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি ও শিথিল করা হয়েছে রপ্তানি খাতে প্রণোদনার শর্ত। সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কিছুটা বাড়ছে। এতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে 1,500 টাকা, অবসরভোগীদের 750 টাকা। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় গত 2 জুন বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে নির্বাচন নিয়ে বড় রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েন ও অনিশ্চয়তায় বাজেট নিয়ে তেমন শোরগোল শোনা যায়নি। বাজেট উপস্থাপনের 20 দিনের মাথায় তা উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল। নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5.5%। গড় মূল্যস্ফীতি 6.5%-এর মধ্যে রাখার লক্ষ্য ঠিক করেছে অর্থ উপদেষ্টা। বাজেট ঘাটতি পূরণে দেশি বিদেশি উৎস থেকে 2,26,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। এদিকে সংশোধিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 10,000 কোটি টাকা বাড়িয়ে প্রায় 91,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রপ্তানি খাতে প্রণোদনা কমানোর শর্ত শিথিল করা হয়েছে এবারের বাজেটে। সামাজিক নিরাপত্তা 81,297 কোটি টাকা ছিল, এটা 91,297 টাকা করেছে। 10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। WTOর একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে প্রণোদনা 4 ধাপে কমিয়ে নিয়ে আসবো, 0 করে। 2 ধাপ আমরা অলরেডি করেছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির বরাদ্দ 2,30,000 কোটি টাকা ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। অর্থনীতিবিদরা বলছেন, সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করাই এই বাজেটের মূল চ্যালেঞ্জ। অন্যান্য দেশে যে প্রত্যক্ষ আয় থেকে রাজস্বের যে আয় সেটা হলো বেশি, আর অপ্রত্যক্ষ যেটা নাকি সাধারণ জনগণের উপর পড়ে সেটা হলো কম। আমাদের দেশে হলো রিভার্স, আমাদের 2/3 হলো অপ্রত্যক্ষ, ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট, সেলস ট্যাক্স, এক্সাইজ ডিউটি থেকে শুরু করে এগুলোতে যেগুলো সাধারণ মানুষের উপর পড়ে, আর মাত্র 1/3 হলো আমাদের ডাইরেক্ট ট্যাক্স। সংসদ না থাকায় এবারের উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারের ব্যয় ও সংশোধিত অর্থ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে অর্থ অধ্যাদেশ জারি করার পর তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে কালো টাকা সাদা করার আর কোনো সুযোগ থাকছে না। নৈতিক দিক বিবেচনায় আগামী অর্থ বছরের বাজেটে তা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এসব কথা জানান। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, মানুষকে স্বস্তি দিতে হার্টের রিং এবং চোখের লেন্স আমদানিতে শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে। কমানো হয়েছে জমি নিবন্ধন খরচও। আবাসন খাতকে গতিশীল করতে প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয় অন্তর্বর্তী সরকার। নানা সমালোচনা হলেও তারা এ সুযোগ অব্যাহত রাখে। বলা হয়, কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে এর উৎস সম্পর্কে জানতে চাইবে সরকারের সংশ্লিষ্ট সংস্থা। রোববার উপদেষ্টা পরিষদে চূড়ান্তভাবে বাজেট পাশ হলে কালো টাকা সাদা করার বিধান সম্পূর্ণ বাদ দেওয়া হয়। এটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এখন কার ওই টাকাটা কি করবে না করবে সেটার ব্যাপার, সেখানে অবশ্য একটা ইম্প্যাক্ট হতে পারে। রিয়েলিস্টরা বলছে যে ফ্ল্যাট
কম বিক্রি হতে পারে। আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল হলেও এ খাতকে গতিশীল করতে কমানো হয়েছে জমির রেজিস্ট্রেশন ফি। দামি এলাকায় জমি নিবন্ধনের কর 8% থেকে কমিয়ে 6%-এর প্রস্তাব করা হলেও এখন তা আরও কমিয়ে 5% করা হয়েছে। যেসব এলাকায় 6 ও 4% কর প্রস্তাব করা হয়েছিল তা কমিয়ে অর্ধেক করা হয়েছে। কালো টাকার সাথে বিধানটা তুলে দিলাম। আমাদের রিহ্যাবের একটা দাবি ছিল যে রেজিস্ট্রেশন কস্ট কমানোর জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য। জমির দাম ঠিক দেখালে রেজিস্ট্রেশন কস্ট বেশি হবে, এই জন্য ঠিক দাম দেখাবে না, এখান থেকে যেন বের হয়ে যায়। মানুষকে স্বস্তি দিতে বাজেটে শুল্ক করে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। বিশেষ করে হার্টের রিং এবং চোখের লেন্স আমদানিতে 5% শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমবে বলে মনে করে এনবিআর। হার্টের রিং এবং চোখের লেন্স এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স 5% ছিল, এটা এবার গত জানুয়ারিতে 7.5% হয়ে গেছে সবার জন্য। তা আমরা এটা পুরো জিরো করে দিয়েছি। এছাড়া নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিউটি পার্লার স্থাপনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। সোলার ব্যবহারে জনপ্রিয়তা বাড়াতে ইনভার্টার আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে করা হয়েছে 1%। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুভির তৃতীয় সপ্তাহ তাণ্ডবের শো হাউসফুল চলছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল। বাজারের বিগ বাজেটে সিনেমা চলবে না বলে অপপ্রচারের মিথ্যা প্রমাণিত হয়েছে বলছেন পরিচালক। আর নায়ক সাকিব খান জানান, পাইরেসি হলেও দর্শকের ভালোবাসা তাণ্ডবকে এগিয়ে নিয়েছে। পাইরেসি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি চান তিনি। রোববার রাতে রাজধানীর মিরপুরে স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ারে আয়োজন করা হয় শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার বিশেষ প্রদর্শনী। এতে অংশ নেন শাকিব খান সহ তাণ্ডবের অভিনেতারা। অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র ও টিভি তারকাদের অনেকেই। প্রদর্শনী শেষে তারা বলেন, দর্শক গ্রহণ করেছে বলেই তাণ্ডব এমন সাফল্য পেয়েছে। সবচেয়ে আশার কথা যে আমাদের চলচ্চিত্র হলে এসে দর্শকরা দেখছে, এই জন্য আমরা অত্যন্ত খুশি। বাংলাদেশের সিনেমার হলের যেই দর্শক, তারা আসলে সিনেমা হলেই সিনেমাটা দেখতে চায়। আমার ফার্স্ট কমার্শিয়াল সিনেমাতে আমি ওনাকে আমার হিরো হিসেবে পেয়েছি, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। তবে তাণ্ডবের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে শাকিব খানকে ক্ষতিগ্রস্ত করতে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ সিনেমাটির পরিচালক ও প্রযোজকের। তবে শাকিব বলছে, দর্শকের ভালোবাসার কারণেই পাইরেসির পরও সিনেমাটি সাফল্য পেয়েছে। এত বড় পাইরেসি হয়ে গেল এবং এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু আমি দর্শকদেরকে প্রথম ধন্যবাদটা জানাতে চাই যে দর্শকরা কিভাবে পাইরেসিকে, পাইরেটেড কপিকে রিজেক্ট করে। শুধু একটা সিনেমায় কিন্তু পাইরেসি রয়েছে, তার মানে এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ একজন বা কোন একটা চক্র প্ল্যান করে এই কাজটা করছে। সে যেই হোক, যারা এই দেশের বিরুদ্ধে কাজ করবে, দেশের সংস্কৃতির এগেনস্টে কাজ করবে, দেশের চলচ্চিত্রের এগেনস্টে কাজ করবে, এরকম ঘৃণতর অন্যায় করবে, তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াবো। পাইরেসি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন শাকিব খান। বলেন, পাইরেসির কারণে যে কোনো সিনেমাই ক্ষতিগ্রস্ত হতে পারে। সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাআল্লাহ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।